YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি কৌশিক শীল। এমকে ডিজিটাল টিভিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন বিগত কয়েকদিন ধরেই আমি আরজি করের ঘটনার অন্তর্তদন্তমূলক প্রতিবেদন আপনাদের কাছে রাখছি। তার 4টি পর্ব ইতিমধ্যে আমি আপনাদের কাছে উপস্থাপিত করতে পেরেছি। আজকে তার শেষ পর্ব ওস্তাদের মা। আরজি কর ঘটনার অন্তর্তদন্তে আমরা দেখতে পেয়েছি যে একটি মিথ্যার বেসাতি করে এক বিরাট আন্দোলন তৈরির ছক, এবং পরবর্তীকালে সেই আন্দোলন এখন যদিও অনেকটা স্তীমিত, খুব অল্প কিছু আন্দোলনের আমরা দেখতে পাচ্ছি, এবং ঝাঁঝ বলতে আন্দোলনের যা বোঝায় সেটা বোধহয় একদমই নেই। কিভাবে হলো? আজকের পর্ব আপনাদের সামনে যেটা উপস্থাপনা করতে আমি বসেছি, আজকের পর্ব সেটা ওস্তাদের মা। আসলে এই আগুন খেকো বিপ্লবী যারা জুনিয়র ডাক্তার, যারা এই মিথ্যার বেসাতি করে মিথ্যাকে অতিরঞ্জিত করে বেশ কিছুদিন এই আন্দোলনকে টেনে নিয়ে গেলেন, তারপর কি হলো আন্দোলন, কিভাবে সামলাল মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী, বা কিভাবে আন্দোলন কি এমনি স্তীমিত হয়ে গেল, না তার পিছনে অন্য কিছু কারণ? অনেকেই তো আমরা বলেছিলাম, যখন আন্দোলনের একটা দিক থেকে আমরা জানতে পারছি সত্যগুলো, মিথ্যার জাল যখন আস্তে আস্তে কেটে যাচ্ছে, যেমন আমরা জানতে পেরেছিলাম পোস্টমর্টমের ব্যাপারে, যেমন আমরা জানতে পেরেছিলাম প্রমাণ লোপাটের ব্যাপারে মিথ্যা কথন, মিথ্যা ভাষণ, যেমন আমরা জানতে পেরেছিলাম প্রমাণ লোপাট এবং তড়িঘড়ি মৃতদেহকে দাহ করে দেওয়ার ঘটনা, আপনারা সেগুলো সবই জানতে পেরেছেন। তারপরেও যখন মমতা বন্দ্যোপাধ্যায় অসম্ভব ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন, অসম্ভব ধৈর্য নিয়ে বসে আছেন, তখন কোনো জায়গা থেকে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পেয়েছিলাম কেউ লিখেছিলেন যে পুলিশ কেন এখনো সক্রিয় নয়, কেন মিথ্যা আন্দোলনকে এইভাবে চালিয়ে নিয়ে যেতে দিচ্ছেন, কেন 1983 তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবুর মতো কেন পুলিশ দিয়ে এই আন্দোলনকে ভেঙে দেওয়া হচ্ছে না। এক্ষেত্রে যেটা দেখেছেন আপনারা, বা জানি না কতটা দেখতে পেয়েছেন, এক্ষেত্রে কিন্তু একটি ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর এই ডবল ট্যাগ ডিপ্লোমেসি। তিনি কিন্তু 11 তারিখে তার প্রাথমিক প্রতিক্রিয়াতে একদম পরিষ্কারভাবে সংবাদ মাধ্যমকে জানিয়ে দিয়েছিল যে এই ঘটনা কাঙ্ক্ষিত নয়, এবং এটা একটা বর্বর ঘটনা, পাশবিক ঘটনা। এই ঘটনাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই এই ঘটনার দ্রুত তদন্তের জন্য আমি পুলিশকে বলছি সিট গঠন করতে, এবং ফাস্ট ট্র্যাক আদালতে এর বিচার হোক, যত দ্রুত সম্ভব দোষীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক। এবং আমি ব্যক্তিগতভাবে কোড আনকোড তিনি বলেছেন, ব্যক্তিগতভাবে ফাঁসি না চাইলেও কিন্তু এই ঘটনা একটা দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্যাপিটাল পানিশমেন্ট আমি এক্ষেত্রে দাবি করছি। এবং পাশাপাশি বলেছিলেন যে সতীর্থ হারানোর জ্বালা যাদের রয়েছে, সেই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে আমি রয়েছি। আর কি বলেছিলেন? বলেছিলেন যদি অন্য কোনো তদন্তকারী সংস্থা এটা তদন্ত করতে চান, তাহলে সেক্ষেত্রে স্বাগত। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে এ ধরনের ঘটনাকে মেনে নিতে পারেননি, এবং তিনি যথাযথ যোগ্য তিনি ব্যবস্থা নিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে আমরা কি দেখলাম? পরবর্তীকালে দেখলাম একটা গণহিস্টেরিয়া তৈরি হয়েছে। সেই গণহিস্টেরিয়া কিসের? না, রাত দখলের একটা গণহিস্টেরিয়া। মানুষের মধ্যে মিথ্যাকে এমন ভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় কি করলেন? মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেরকম তৃণমূল কংগ্রেসের নেত্রী, অন্যদিকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে যেটা করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার তাৎক্ষণিক প্রতিক্রিয়াতে জানিয়ে দিলেন তিনি এটা চান না, এবং তিনি সর্বতভাবে এটাকে বন্ধ করার জন্য, বা এর শাস্তি বিধানের জন্য, বা দ্রুত শাস্তি যারা অপরাধ করেছেন বা অপরাধ করেছে তাদের দেবার জন্য তিনি প্রস্তুত। কিন্তু তারপরেও একটা ন্যারেটিভ তৈরি হয়ে গেল। সময়ের সঙ্গে সঙ্গে দেখলাম
দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। অনেক কিছু দেখলাম সেই নবান্ন অভিযানের সেই পুলিশকে কি বেধড়ক মারধর, পুলিশের চোখ খুবলে বের করে নিয়ে আসা হলো, পুলিশের মাথা ফাটিয়ে দেওয়া হলো, পুলিশের কলার বোন ভেঙে দেওয়া হলো, পুলিশের পায়ের হাড় ভেঙে দেওয়া হলো। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একদম ঠান্ডা মাথায় ট্যাকেল করলেন, কারণ তার কাছে ইনপুট ছিল, সরকারের কাছে ইনপুট ছিল যে কোনো মুহূর্তে সরকার যদি এটাকে প্রতিহত করতে যাবে, প্রতিরোধ করতে চায়, তাহলে যে লাশের রাজনীতির কথা বিজেপির নেতৃত্বরা বলেছিলেন, তাহলে হয়তো বাংলায় সেই লাশের রাজনীতি নিয়ে এসে এই ঘটনাকে আরো বীভৎস রূপ এরা দিতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় ধীর স্থির হয়ে 5 দশকের নেত্রী, 5 দশক যার রাজনৈতিক জীবনের ইতিহাস, সেই নেত্রী, কখনো নিন্দুকেরা বলেছেন তিনি হঠকারী নেত্রী, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে সময়কে সময় দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু দেখে গেলেন, তার ডবল ট্যাগ ডিপ্লোমেসি চালিয়ে গেলেন। কি সেই ডবল ট্যাগ ডিপ্লোমেসি? প্রথম দিকে আমি যদি পলিটিক্যাল ধরি, যদি মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ, সে তো সব কলেজেই আছে, কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোতেও একই রকম ভাবে টিএমসিপি বা তৃণমূল ছাত্র পরিষদ সেখানে রয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে যেটা করলেন, তৃণমূল ছাত্র পরিষদকে নিষ্ক্রিয় করে দিলেন, যে না, যারা প্রতিবাদ করছে তারা প্রতিবাদ করুক, যারা যেভাবে প্রতিবাদ করছে সেভাবে প্রতিবাদ করুক। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের যে ছাত্র সংগঠন, তৃণমূল কংগ্রেসের যে ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনকে মমতা বন্দ্যোপাধ্যায় নিষ্ক্রিয় করে দিলেন প্রথমত, যে না, এই অবস্থাতে যারা আন্দোলন করছে করুক, যারা যে পথে আন্দোলন করছে করুক, কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ কোনো প্রতিরোধমূলক আন্দোলন করতে যাবেন না। একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছিলেন, কারণ তৃণমূল ছাত্র পরিষদ যদি এই সরকারি মেডিকেল কলেজগুলোতে রাস্তায় নামতেন বা প্রতি আন্দোলনে যদি যুক্ত হতেন, তাহলে কিন্তু তার আকার বা আঁচ আরো ভয়াবহ হতো, সেখানে আরো অনেক কিছু হতে পারত। দ্বিতীয় কি করলেন? দ্বিতীয়, তিনি সেন্সার করলেন তার দলের টিমকে, তার দলের নেতৃত্বকে সেন্সার করে তিনি বলে দিলেন যে সবাই এই বিষয়ে কথা বলবেন না, কেউ যেন এই বিষয়ে কোনো আলটপকা মন্তব্য করবেন না। এবং সেন্সার করলেন কোথায়? যে দুটি সংবাদ মাধ্যমে যারা নিরন্তর মিথ্যাকে প্রচার করে যাচ্ছে, যারা তাদের সাংবাদিকতা ভুলে গিয়ে, সাংবাদিকতার আদর্শ ভুলে গিয়ে যারা মিথ্যা প্রচারে নিজেদের নিয়োজিত করেছেন, সেই দুটো মিডিয়া হাউসে যেন তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিনিধি না যান, এটা বললেন। কতদিন পর্যন্ত? যতদিন না নোটিশ আসছে ততদিন এই দুটো হাউসে কেউ গিয়ে তৃণমূল কংগ্রেসের হয়ে আরজিকর ঘটনার কোন রকম প্যানেল ডিসকাশন বা ইত্যাদি করবেন না, তিনি বন্ধ করলেন। তিনি বললেন তার দলীয় নেতৃত্বকে কোনো জায়গায় আলটপকা মন্তব্য করা যাবে না, মুখ খোলা যাবে না। নামিয়ে দিলেন তাদের, নামিয়ে দিলেন। খুব সুন্দর বক্তব্য রাখেন, নামিয়ে দিলেন, যুক্তিপূর্ণ বক্তব্য রাখেন সেই শ্রেয়াশিস চক্রবর্তী। নামিয়ে দিলেন কাকে? নামিয়ে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো বাগ্মী মানুষকে, যিনি ভালো কথা বলতে পারেন, যিনি যুক্তি সাজাতে পারেন, যিনি সত্যকে তুলে ধরতে সক্ষম। নামিয়ে দিলেন শ্রী কুণাল ঘোষকে, যার যুক্তির বেড়াজালে প্রতিনিয়ত ছিন্ন ভিন্ন হতে শুরু করলো বিরোধী যুক্তি, মিথ্যার বেড়াজাল। তারা তিনজন কাউন্টার করে গেলেন। আর কাউন্টার করলেন কারা? আর কাউন্টার করলেন সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেসের যারা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করেন, তাদের কাছে নির্দেশ এলো দলীয় ভাবে যে শুধুমাত্র সত্যকে তুলে ধরার জন্য যুক্তির বেড়াজাল তৈরি করতে হবে, সত্যকে তুলে ধরাই হবে তোমাদের কাজ, কারোর প্রতি কুৎসা নয়, অবমাননাকর কথা নয়, শুধু যুক্তি দিয়ে এই মিথ্যাকে, সত্য দিয়ে এই মিথ্যাকে আটকাতে হবে। করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী হিসাবে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার চোখের সমস্যা নিয়ে তখন ব্যস্ত, তিনি সরাসরি আসতে পারছেন না, তিনি সরাসরি এই আরজিকর ঘটনাতে তিনি সরাসরি নামতে পারছেন না। তবুও তিনি এলেন, মাস্টার স্ট্রোক দিলেন 28-এর মঞ্চ থেকে, তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ থেকে।
তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিক্লেয়ার করলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে তার জন্য কেন্দ্রীয় সরকারকে চিঠি দেবে রাজ্য সরকার, এবং কেন্দ্রীয় সরকারকে চিঠিতে কি থাকবে, যে কঠিন আইন বলবৎ করার জন্য, কারণ আইন একটি রাস্তা, যে রাস্তা দিয়ে এই ধরনের অপরাধকে একেবারে বন্ধ করে দেওয়া যেতে পারে। আর কি বললেন, তার সঙ্গে আরো একটি কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় একই মঞ্চ, আমাদের রাজ্যে নতুন আইন প্রণয়নের মাধ্যমে, কঠিন আইন প্রণয়নের মাধ্যমে এই ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, এবং এই ঘটনা যদি ঘটে তার জন্য যাতে চরম শাস্তি দেওয়া যায়, তার সেই আইন আমরা নিয়ে আসবো। বিধানসভা কক্ষে সেই আইন নিয়ে আসা হলো। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। নমস্কার, আবার ফিরে এলাম আলোচনায়। দ্বিতীয় ট্র্যাকটা কি? দ্বিতীয় ট্র্যাক হলো রাজ্য সরকারের মাথায় বসে আছেন তিনি, প্রচুর ইনপুট আসছে তার কাছে, তিনি ভরসা করেন তার রাজ্য সরকারের আধিকারিকদের, পুলিশ প্রশাসনের ওপর তার ভরসা আছে। প্রথম কদিনের মধ্যেই তিনি জানতে পেরে গিয়েছিলেন, পুলিশ প্রশাসনের থেকে খবর পেয়ে গিয়েছিলেন যে আসলে ঘটনাটি কি ঘটেছে, কিন্তু বাইরে তখন অতিরঞ্জিত মিথ্যে কথা, বেশ কিছু মিডিয়া এবং সংবাদ মাধ্যমের লাফালাফি, দাপাদাপি, মিথ্যা পরিবেশনায় কে কাকে ছাড়িয়ে যেতে পারে তার একটা নিরন্তর প্রচেষ্টা, তার একটা নিরন্তর চেষ্টা তারা চালিয়ে যেতে চাইবে, তাদের করতে দিলে। নবান্ন অভিযান হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্ন অভিযান, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে প্রায় নিষ্ক্রিয় করে রেখে দিলেন। পুলিশের ওপর অত্যাচার হলো, পুলিশ চরমভাবে মার খেলো পাবলিকের হাতে। পুলিশ কিন্তু তার পাল্টা কিছু করলেন না, পুলিশ শুধুমাত্র নবান্নকে ঘিরে দাঁড়িয়ে রইলেন। এক সময় সেই প্রতিবাদ চলে গেল, এক সময় নবান্ন অভিযান বন্ধ হয়ে গেল। নবান্ন অভিযানে যারা গিয়েছিলেন বাড়ি, কি দেখা গেল, যে ছাত্র সমাজের নামে নবান্ন অভিযান, কোথায় সেই ছাত্র সমাজ? বেশ কিছু হুলিগানস নেমেছেন। পরবর্তীকালে ইংরাজি দৈনিকে প্রকাশিত হলো খবর, ডে অফ হুলিগানস। মমতা বন্দ্যোপাধ্যায় হাতে আরেকটু জিনিস চলে এলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে বুঝতে পারলেন যে এবার আন্দোলন কিন্তু আর আন্দোলনের জায়গায় নেই, আন্দোলন আস্তে আস্তে কানাগলিতে ঢুকে পড়েছে। কারণ ইতিমধ্যেই বেশ কিছু মিথ্যা ধরা পড়ে গেছে, সত্য বেরিয়ে এসেছে। সুতরাং ডাক্তাররাও কিন্তু এদিক করতে লাগলো। আপনার আরেকজন ডাক্তার ছিলেন যিনি 150 গ্রাম সিমেনের গল্প বলেছিলেন, সেই গোস্বামী বাবুর মিথ্যাচার, গোস্বামী বাবুর টাকা তোলা নিয়ে, এই আন্দোলনকে সামনে রেখে টাকা তোলা নিয়ে এক বাংলার দৈনিক রিপোর্ট করলেন। গোস্বামী বাবু ফুঁসে উঠলেন। পরবর্তীকালে সেই সংবাদ পত্রিকা পরের দিনই তাকে চিঠি লিখলেন প্রকাশ্যে, সেই চিঠি সংবাদ মাধ্যমে প্রকাশিত হল। গোসাই বাবু চুপ করে গেলেন, সরে গেলেন। গোসাই বাবুকে আর কিন্তু ফ্রেমে পাওয়া গেল না। ঠিক একই রকম ভাবে আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যেতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাহায্য করছিলেন আরেক ডাক্তারবাবু, ডক্টর ব্যানার্জি। কিন্তু কুণাল ঘোষের যুক্তির জালে ছিন্ন ভিন্ন হয়ে গেল, কুণাল ঘোষের যুক্তির জালে ছিন্ন ভিন্ন হয়ে গেল ডক্টর ব্যানার্জির সমস্ত রকম জারিজুরি যখন ছিন্ন ভিন্ন হয়ে গেল, না, কুণাল ঘোষের তো বুকে ব্যথা হয়নি, কুণাল ঘোষের হাঁটুতেও ব্যথা হয়নি, গোড়ালির হাড়ও বাড়েনি। তবু সৌজন্যমূলক সাক্ষাৎ করতে চলে এলেন ডক্টর ব্যানার্জি কুণাল বাবুর কাছে। আলোচনা হলো। তারপর যখন সাংবাদিককুল যখন ডক্টর ব্যানার্জিকে ঘিরে ধরলেন, প্রশ্ন করলেন, প্রশ্ন মানে জর্জরিত করলেন, তখন বললেন
যে রাস্তা খুঁজতে এসেছিলাম, বলে ফেললেন। এরপর আরো অনেক ডাক্তারবাবু আছেন, কোন ডাক্তারবাবু যারা বিদ্রোহ করেছিলেন, কেউ কেউ চলে গেলেন লিভারের চিকিৎসা করতে তার লিভার ফাউন্ডেশনে। আর ডক্টর সরকার তো বলেই ফেললেন যে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এত ভালো অ্যাডমিনিস্ট্রেটর আর হয় না। সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় শুধু সময়কে সময় দিয়েছিলেন। না, মমতা বন্দ্যোপাধ্যায়কে জ্যোতিবাবুর মতো পুলিশ পাঠিয়ে ডাক্তারদের গলা থেকে লাঠিচার্জ করে এই আন্দোলনকে ভাঙতে হয়নি। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জেনে গিয়েছিলেন এই আন্দোলন দাঁড়িয়ে আছে পুরোটা মিথ্যার উপর। ছাত্ররা যা বলেছিল, জুনিয়র ডাক্তাররা যা বলেছিল, মেনে নিয়েছিলেন তো মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় 17ই সেপ্টেম্বর। কি আছে? শুধু তো চেয়ারের পরিবর্তন। মমতা বন্দ্যোপাধ্যায় দুই স্বাস্থ্য আধিকারিককে জুনিয়র ডাক্তারদের কথায় তাদের চেয়ার বদলে দিলেন, তাদের সরিয়ে অন্যত্র দায়িত্ব দিলেন, কিন্তু বুঝিয়ে দিলেন তিনি কঠিন। কারণ সেখানে আরেকজনের ট্রান্সফারের কথা বা পদ থেকে সরিয়ে দেওয়ার কথা হয়েছিল, তিনি হচ্ছেন হেলথ সেক্রেটারি। মমতা বন্দ্যোপাধ্যায় দাঁতে দাঁত চেপে বলে দিলেন কোনোভাবেই সম্ভব নয়, আমি হেলথ সেক্রেটারিকে সরাবো না। তার কারণ বাজারে যে কথাটা মিথ্যের বেশাতি করে রটিয়ে দেওয়া হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ভয় পাচ্ছে, মমতা সেখানে প্রমাণ করে দিলেন যে আমি ভয় পাইনি, আমি ভয় পাই না। সত্যের সঙ্গে যারা থাকেন তারা বোধহয় তাই, তারা ভয় না করে মমতা বন্দ্যোপাধ্যায় আবার সময় নিয়ে বসে রইলেন। আজ তার সঙ্গে দেখা করতে যাব, গেলেন না। কাল তার সঙ্গে দেখা করতে যাব, মুখ্যমন্ত্রীর সঙ্গে গেলেন না। তারপর মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে তার আগে থেকেই জানতেন যে লাইভ স্ট্রিমিং হবে না, তবুও বাড়িতে গেলেন। মুখ্যমন্ত্রী বলে দিলেন যে আমি মুখ্যমন্ত্রী নই, আমি তোমাদের দিদি হয়ে বলছি, জলে ভিজো না, শরীর খারাপ করবে, তোমরা চলে এসো ঘরের ভিতরে, মিটিং করার দরকার নেই, এক কাপ চা খেয়ে যাও, তোমরা ভিজে গেছো, আমার কাছে কিছু পোশাক আছে আমি দিয়ে দিচ্ছি, সেগুলো পরে তোমরা যাও। শুনলেন, ভাবলেন এই আটপৌরে মহিলা আর কি করতে পারেন, দাপট এবং দম দেখিয়ে জুনিয়র ডাক্তাররা ফিরে এলেন। মমতা বন্দ্যোপাধ্যায় দেখলেন ঠিক আছে। তারপর আন্দোলন শুরু হলো। কোথায় আন্দোলন শুরু হলো? স্বাস্থ্য ভবনের সামনে। মমতা বন্দ্যোপাধ্যায় একদিন সরাসরি নিজে চলে গেলেন জুনিয়র ডাক্তারদের আন্দোলন মঞ্চে। তখন অনেক নাচ গান, নতুন নতুন খাওয়া দাওয়া, নতুন জিনিস, বিভৎস ব্যাপার। আন্দোলন নামে তখন কি চলছে বাংলায় মানুষ দেখছেন। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে রিকোয়েস্ট করলেন তোমরা আলোচনায় বসো, রিড্রেসাল কমিটি, অমুক কমিটি, তমুক কমিটি, যতগুলো কমিটি তোমরা আলোচনায় এসো, সেখানে বসে ঠিক হবে। সিসি ক্যামেরা বাবা লাগানো হয়েছে, বাকিটা আমি করে দিচ্ছি, এটা সময় সাপেক্ষ ব্যাপার, একদিন হবে না। রেফারেল সিস্টেম করে দিচ্ছি বাবা, এটা হবে না এত তাড়াতাড়ি, আমাকে একটু সময় দাও, আমি করে দিচ্ছি। বেড ভ্যাকেন্সি সিস্টেম একটু সময় দাও, করে দিচ্ছি। প্রাইমারিলি তোমরা যা যা বলেছিলে সেগুলো তো আমি করে দিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ছাত্রদের, তাতেও তাদের সম্বিত ফিরল না। তারপরেই শুরু হলো নিজেদের মধ্যে কনফ্লিকশন। কোথায় কোথায় শুরু হলো আসছি একটি ছোট বিজ্ঞাপন বিরতি নিয়ে। দেখতে থাকুন এনকে ডিজিটাল। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. আবার ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। তিনি বলে চলে গেলেন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় শুধু দূর থেকে লক্ষ্য করলেন আন্দোলন আর ইনপুট দিতে শুরু করলেন যে কোথায় কি হচ্ছে, কোথায় কি হচ্ছে না। এরপর বাংলায় সেই ভয়াবহ বন্যা, মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে পড়লেন বন্যা দুর্গতদের পাশে। একদিকে এই ধরনের ডিপ্লোমেসি মুখ্যমন্ত্রী, আর একদিকে তার জনমোহিনী ক্রিয়াকলাপ, কাজ, মানুষের পাশে দাঁড়ানো। তিনি চলে গেলেন বন্যা দুর্গতদের পাশে। ভাবতে শুরু করলেন, জুনিয়র ডাক্তাররা ভাবতে শুরু করলেন, এ বাবা
তাহলে তো বোধহয় আমাদের আর গুরুত্ব দিচ্ছেন না। এবার ছাত্রদের তরফ থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করতে হবে। মুখ্যমন্ত্রী বললেন এই মুহূর্তে পারবো না, সময় নিলেন এবং নির্দিষ্ট একটি সময় দিলেন নবান্ন সভাঘরে। সেই মিটিং আয়োজিত হল নবান্ন সভাঘরে। আমরা কি দেখলাম? বড় বড় সংবাদ মাধ্যম যারা এগিয়ে রাখে পিছিয়ে রাখে না, যারা চোখে চোখ রাখে আর মুখের দিকে দেখে না, তারা ক্যামেরা নিয়ে রাস্তায় নেমে পড়লেন। ছাত্ররা আসছে, তাদের যে গাড়ি আসছে সেই গাড়িকে কভার করলেন রাস্তার মধ্যে ছুটতে ছুটতে। নাচন কোদন অনেক কিছু হলো। মুখ্যমন্ত্রী বসে রয়েছেন সভাঘরে। কিছুদিন আগে একটু অন্য গল্পে যাই। কিছুদিন আগে এই ফেসবুকে ঘাঁটতে ঘাঁটতে একটা রিল দেখেছিলাম। একটি সিংহী একটি হরিণ শাবককে পেয়েছে। হরিণ শাবকটি যতবার তিরিং বিরিং করে লাফাচ্ছে, সিংহী তার থাবাটা দিয়ে তার মাথায় আলতো ভাবে দিচ্ছে। হরিণ শাবকটি বসে পড়ছে। হরিণ শাবকটি ছুটে চলে যেতে চাইছে, যাচ্ছেও, সিংহী তাকে গিয়ে আবার ধরে নিচ্ছে। তাকে কিন্তু মেরে ফেলছেন না, তাকে কিন্তু খেয়ে ফেলছেন। সেই সভাঘরে আলোচনায় সবাই বসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিরিং বিরিং করে লাফাচ্ছেন বিশ্বের মেধা সম্পন্ন জুনিয়র ডাক্তাররা, যাদের মেরুদণ্ড তার আগেই খসে পড়ে গিয়েছে, ইস্পাতের সম মেরুদণ্ড, যারা নীতি আদর্শের ধার দিয়ে যাননি। আর উল্টো দিকে কি করছেন শ্রেয়াশিস চক্রবর্তী, কল্যাণ বাবুরা, যাদের নাবি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনের পর আন্দোলন, প্রতি আন্দোলন। কারণ সেই সময় ডাক্তারদের কর্মবিরতির জন্য যেসব মানুষ মারা গিয়েছিলেন, তার মধ্যে ছিলেন বিক্রম একজন, যিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় এলাকার একজন ভোটার, একজন মানুষ। তাকে নিয়ে, তার বাড়ির লোককে নিয়ে কল্যাণ ব্যানার্জি রাস্তায় নামলেন। মানুষের ঢল নামলো রাস্তায়, মশাল মিছিল হলো। আর আরেকদিকে শ্রেয়াশিস চক্রবর্তী প্রতিদিন নতুন নতুন সত্য তথ্যকে সামনে তুলে ধরতে আরম্ভ করলেন ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। তার বক্তব্যে আস্তে আস্তে কোণঠাসা হতে শুরু করে দিয়েছে ডাক্তারদের। কানাগলিতে ঢুকে পড়েছে ডাক্তারদের আন্দোলন। আর মাস্টার স্ট্রোক দিয়ে দিলেন সেদিনে নবান্ন সভাঘরে মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্ররা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় শুনছেন। ঠিক একই দাবি উঠে এলো স্বাস্থ্য সচিবকে নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন কড়া কথায়, কড়া ভাষায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন, যেগুলো আমি বলেছি সেগুলো করে দিয়েছি বা সেগুলোর কাজ চলছে। আর স্টুডেন্ট ইলেকশন নিয়ে যেটা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, দীর্ঘদিনের পোর খাওয়া রাজনীতিবিদ, তিনি হাতে সময় নিলেন। তিনি সময় নিয়ে বলে দিলেন, ঠিক আছে, ইলেকশন হবে, টাইমে হবে। তারপর যখন ছাত্ররা সেখান থেকে ফিরে এলেন, তার ঠিক দুদিন পরে আপনারা খেয়াল করে দেখবেন আবার নতুন করে সেজে উঠল তৃণমূল ছাত্র পরিষদ। কারণ জনমানসে তখন ডাক্তারদের মিথ্যাচার প্রচারিত হয়ে গেছে, প্রকাশিত হয়ে গেছে। ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা যে এতদিন ধরে যে মিথ্যাচার করে গেলেন, সেটা জনমানসে প্রকাশিত হয়েছে, মানুষ জানতে পেরেছে। মানুষ তখন ডাক্তারদের এগেইনস্টে বলতে শুরু করেছে। আর উল্টো দিকে দেখুন, এই ডাক্তারদের পাকামিতে কি অবস্থা আজকে সেই নির্যাতিতার মাস্টার স্ট্রোক তো প্রথম দিন দিয়ে দিয়েছিলেন। আর সেই মাস্টার স্ট্রোকে জর্জরিত হয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাবুকে ফিরে আসতে হলো। কারণ ভুলটা সিপিএম বুঝতে পারলো তখনই, সিপিএম নেতারা, যে যদি এটা বিকাশ রঞ্জন বাবু এই 12 তারিখে গিয়ে কোর্টে গিয়ে কালো কোট পরে সওয়াল না করতেন, হয়তো পুলিশ এটা পুলিশই এটা তদন্ত করতেন, কলকাতা পুলিশ। এবং সেখানে হয়তো আন্দোলনকে আরো বেশি দিন চালিয়ে নিয়ে যাওয়া যেত। কারণ কলকাতা পুলিশ প্রমাণ লোপাট করেছে বা সত্যকে সামনে আনেনি বা অন্যজনকে ফাঁসিয়ে দিয়েছে, এই গল্প বলার আরো বড় জায়গা তৈরি হতে পারত। কিন্তু মাস্টার স্ট্রোক খেলে দিয়েছেন, আর সেই টোপ গিলে ফেলেছেন বিকাশ রঞ্জন বাবু সহ জুনিয়র ডাক্তাররা। পরবর্তীকালে হয়তো বিকাশ রঞ্জন বাবুকে তার দলের কাছে কৈফিয়ত দিতে হয়েছে
যে কেন গিয়েছিলেন আগ বাড়িয়ে মামলাকে সিবিআই এর হাতে তুলে দিতে। তারপর একই রকম ভাবে বিকাশ রঞ্জন বাবু সরে এলেন, প্রখ্যাত আইনজীবী বৃন্দা গ্রোভার তিনি দায়িত্ব নিলেন। কিন্তু পরবর্তীকালে এই ডাক্তারদের পাকামি, এই ক্রিঞ্জল নন্দ, এই দেবাশিস হালদার, এই আশফাকুল্লাহ নাইয়া, এই মনীষা, ডক্টর মনীষা, এদের পাকামিতে, এদের প্রি অ্যাজিউম কিছু ব্যাপার ছিল। কারণ তারা বলে ফেলেছিলেন দফা 1 দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। আসলে আইন আইনের পথে চলবে, আইন প্রমাণ নিয়ে চলবে, আইন সত্যকে সামনে নিয়ে এগিয়ে যাবে। কিন্তু আমি কি ভাবলাম, আমি কোন গল্পের গরুকে কোন গল্প দিয়ে কাছে তুললাম, সে দায় আমার, সে দায় নিশ্চিতভাবে বৃন্দা গ্রোভারের নয়। সুতরাং বৃন্দা গ্রোভার সরে গেলেন, তার একটাই কারণ এই জুনিয়র ডাক্তাররা চেয়েছিলেন যে আমরা যেমনটা বলবো তেমনটা করতে হবে। তাই তো তারা বলবার সাহস রাখে, সুপ্রিম কোর্টকে মানি না। তাই তো তারা বলার সাহস রাখে, সিবিআই কে মানি না। তারা বলছেন আজকে আন্দোলন কোন পথে? মমতা বন্দ্যোপাধ্যায়ের ডবল ট্র্যাক ডিপ্লোমেসি ভেঙে দিলেন, এই আন্দোলন চুরমার করে দিলেন। অথচ কোনো অস্ত্র প্রয়োগ না করে, না পুলিশকে প্রয়োগ করলেন, না পুলিশকে কিছু দিয়ে কিছু করালেন, বা অন্য কোনো ভাবে বা প্রতি আন্দোলনের মাধ্যমে শুধু সময় বুদ্ধি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিলেন যে মিথ্যার উপর, নীতিবিহীন কোনো বিষয়ের উপর কোনো আন্দোলন কোনোদিন টিকে থাকতে পারে না। তবে হ্যাঁ, যদি আন্দোলনের গতিমুখ এটাই থাকতো যে অভয়ের বিচার, অভয়ের সঙ্গে যে অন্যায় ঘটেছে, যে অপরাধ ঘটেছে, যে পাশবিক অত্যাচার ঘটেছে এবং যে দোষী তার শাস্তি, তাহলে সেই শাস্তি তো ইতিমধ্যেই তার চার্জশিট হয়েছে, সেটা অন প্রসেস, সেটা প্রক্রিয়ার মধ্যে রয়েছে। উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিলেন যে কি ভুল আপনারা করলেন। কারণ যদি পুলিশ তদন্ত করত অপর একটি ধর্ষণ কাণ্ড, তার পরের ঘটনা, সেখানে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জ ফ্রেম করে চার্জশিট জমা দিয়ে দোষীকে দোষী সাব্যস্ত করা হচ্ছে। জয়নগরের ঘটনা আপনারা দেখেছেন। তাহলে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করলেন যে তার ডিপার্টমেন্ট, তার স্বরাষ্ট্র দপ্তর কাজ করতে পারে, একদিকে তিনি দেখালেন যে তিনি অসম্ভব মমতাময়ী। ডাক্তারদের ওপর তিনি কোন রকম কোন স্টেপ নেননি। প্রথম দিন থেকে বলেছিলেন আন্দোলনের পাশে আছি, হয়তো ছিলেন আন্দোলনের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও। আর ডাক্তাররা সেই ফাঁকে কি করে গেলেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার মুখ্যমন্ত্রীর বাপ্পান্তর সৌতাজ বিশ্বাস বলে একটি ফেক ফেসবুক অ্যাকাউন্ট খুলে অকথ্য ভাষায় বাংলার মুখ্যমন্ত্রীকে গালাগাল দেওয়া, এই আন্দোলনের নাম করে টাকা তোলা, এই আন্দোলনের নাম করে নিজেদের পকেট ভরানো, স্বাস্থ্যসাথীতে অন্য নার্সিংহোমে বেসরকারি প্রতিষ্ঠানে গিয়ে কাজ করা। আজকে সেই আন্দোলন কোন জায়গায় দাঁড়িয়ে? আপনি দেখুন, আপনারা দেখুন, ভাবুন। মুখ্যমন্ত্রী আরেকবার প্রমাণ করে গেলেন যে বাংলার অবিসংবাদিত নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মিথ্যে এই আন্দোলনকে জনমানসে তুলে নিয়ে এলেন এবং এই আন্দোলনকে শেষ করে দিলেন। শুধু সময় নিয়ে আমরা শুধু একটা জিনিসই দেখব যে অভয়ার সঙ্গে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় দোষী সঞ্জয় রায়, তার কবে শাস্তি হয়, সেখানে যদি কেউ দোষী থাকেন তাদের কবে শাস্তি হয়, সেইটুকু শুধু আমরা দেখব। তবে বলে রাখি, ভবিষ্যতে যদি এই আর্যিকর ঘটনার আরো অন্য কিছু ঘটনা আপনাদের অন্য কিছু ঘটনা বা অন্য কিছু জিনিস আসে, তাহলে নিশ্চিতভাবে কোনো বিশেষ পর্বে আবার আপনাদের সামনে আসবো, আবার আর্যিকর নিয়ে কথা বলবো। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার।